সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা আজকে সামষ্টিক অর্থনীতির যে অধ্যায়টির কিছু অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম অর্থনীতি বিভাগে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আর হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড মার্কেটিং বিভাগে অধ্যায়টির নাম হলো মেজারিং ইকোনমিক অ্যাক্টিভিটি। এই অধ্যায়ের আজকে নবম লেকচার নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা আজকের লেকচারটি যারা দেখবে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, তোমরা অবশ্যই সপ্তম এবং অষ্টম লেকচারটি দেখার পর এই লেকচারটি দেখবে। যারা মূলত সপ্তম লেকচারটি ভালোভাবে বুঝবে তার জন্য যে অষ্টম লেকচারটি সহজ হবে, আর এই সপ্তম এবং অষ্টম লেকচার যখন পারবে তখনই তোমার কাছে একেবারেই ইজি একটা বিষয় হবে। আর এই লেকচারটা মূলত অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আসলে আজকে কি অর্জন করতে পারবে আমরা এক নজরে দেখে নেই। 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণা ব্যাখ্যা করতে পারবে। এখন তুমি মনে করার চেষ্টা করো, আমরা সপ্তম লেকচারে বলছিলাম দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণা ব্যাখ্যা করো বলছিলাম। তারপরে যে অষ্টম লেকচারে বলছিলাম 3 খাত বিশিষ্ট অর্থনীতির কথা, আর এখন বলছি 4 খাত বিশিষ্ট অর্থনীতির কথা। তাহলে যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। যা আগের বর্ণনা, কিন্তু এখানে আগের বর্ণনাগুলোর সাথেই নতুন সামান্য কিছু অ্যাড করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখো P.A. স্যামুয়েলসনের কথাটা আবারও নিয়ে আসছি, যে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলতে কি বুঝাইছেন উনি। বলছে জাতীয় আয় হলো একটি প্রবাহ ধারণা যার মধ্যে বিদ্যমান রয়েছে উৎপন্ন সামগ্রীর প্রবাহ এবং উৎপাদন কাজে নিযুক্ত উপকরণগুলোর আয়ের প্রবাহ। আমরা এই কথাটা আমরা ব্যাখ্যা করছিলাম, আমরা সপ্তম লেকচারে অবশ্যই কথাগুলো বলছিলাম। অর্থাৎ একদিকে কি হবে, উৎপন্ন দ্রব্য সামগ্রীর প্রবাহ থাকবে, অর্থাৎ উৎপাদিত দ্রব্য সামগ্রী ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট থেকে পরিবারের নিকট যাবে। আবার যে উৎপাদনের যে উপকরণগুলো, এই উপকরণগুলোর আয় আবার কার কাছে আসবে, পরিবারের নিকট আসবে। এভাবেই জাতীয় আয়টা কি হবে, চক্রাকারে আবর্তিত হতে থাকবে। তারপরে দেখো লিপসির কথা কি। আর.জি. লিপসির মতে দেশের অভ্যন্তরীণ ফার্মসমূহ এবং অভ্যন্তরীণ পরিবারসমূহের মধ্যে দেনা ও ফাওনার প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলে। সেম কথা, আগের কথাই, দেনা এবং ফাওনার একটা যে এই আবর্তনটা চলতে থাকবে, দেনা ফাওনার, এই এর মাধ্যমে কি হবে, জাতীয় আয়ের একটা চক্রাকার প্রবাহের সৃষ্টি হবে। তারপরে এখন যে এখান থেকে ব্যাখ্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে কি দেখো, বলছে জাতীয় আয়ের দ্বিমুখী পরিমাপ মূলত প্রকাশ পায় জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ দ্বারা। এই যে দ্বিমুখী পরিমাপটা মূলত প্রকাশ পায় জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ দ্বারা। সোজা কথা, এই জাতীয় আয়ের প্রবাহের বিষয়টি আমরা একটি চক্রাকার চিত্রের সাহায্যে কী করতে পারি, দেখাতে পারি। আমরা আমাদের এই বর্ণনাটা আগের মতোই দেখো, কিছু কথা যে কে কার কাছ থেকে পাচ্ছে, এগুলোকে কি বলা হচ্ছে, এগুলো নিয়ে একটু আবারও আলোচনা করব। বলছিলাম উৎপাদনের সকল উপকরণের মালিক হচ্ছে কে, পরিবার। পরিবারের নিকট থেকে উৎপাদনের উপকরণগুলো ফার্মের নিকট যায়। যেই যাওয়াটাকে বা এই প্রবাহটাকে আমরা বলছিলাম উপকরণ প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ পরিবারের নিকট থেকে উৎপাদনের উপকরণগুলো যে ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট যাওয়াটাকে বলছি উপকরণ প্রবাহ। আবার দেখো এই ফার্ম আবার কি করে,
ফার্মের নিকট থেকে এই ফার্ম কি করতেছে, এই উপকরণগুলোকে ব্যবহার করে বিভিন্ন দ্রব্য ও সেবা উৎপাদন করতেছে। এই উৎপাদিত দ্রব্য ও সেবা পরিবারের নিকট প্রেরণ করে। ঠিক আছে, এই যে উৎপাদিত দ্রব্য ও সেবা কার কাছ থেকে, ফার্মের কাছ থেকে বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট থেকে কার কাছে আসতেছে, পরিবারের নিকট। এই যে আশাটা ফার্মের কাছ থেকে পরিবারের নিকট উৎপাদিত দ্রব্য ও সেবা আশাটাকে বা এই প্রবাহটাকে বলা হচ্ছে উৎপন্ন প্রবাহ। তাহলে আমরা এখানে দুইটা প্রবাহ পেলাম। একটা হচ্ছে উপকরণ প্রবাহ, যেটা পরিবারের নিকট থেকে ফার্মের নিকট যায়, এটাকে বলছে উপকরণ প্রবাহ। আবার আরেকটা পেলাম যেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মের নিকট থেকে পরিবারের নিকট উৎপাদিত দ্রব্য সেবা আসে, এটাকে বলছি উৎপন্ন প্রবাহ। এই উপকরণ প্রবাহ এবং উৎপন্ন প্রবাহকে একসাথে বলা হয় প্রকৃত প্রবাহ। তার মানে প্রকৃত প্রবাহের দুইটা অংশ মিলেই দুইটা অংশে ব্যাখ্যা দিতে পারলে আমার প্রকৃত প্রবাহের ব্যাখ্যা চলে আসে। ঠিক আছে, এবার আমরা আরেকটু সামনে যাচ্ছি। দেখো, পরিবারের নিকট থেকে যে উপকরণগুলো ফার্ম ব্যবহার করছিল, এই উপকরণের জন্য ফার্মকে অর্থ প্রদান করতে হবে। এই অর্থ আসবে কার কাছে, পরিবারের নিকট। কি হিসাবে আসবে, উৎপাদনের উপকরণগুলোর আয় হিসাবে পরিবারের নিকট আসবে। ঠিক আছে, এজন্য এই যে উপকরণের অর্জিত আয় হিসেবে পরিবারের নিকট আসে, এজন্য এটাকে বলা হয় আয় প্রবাহ। ঠিক আছে, তাহলে আয়টা কার কাছ থেকে কার কাছে আসতেছে, ফার্মের কাছ থেকে উপকরণের আয় হিসেবে কার কাছে আসে, পরিবারের নিকট। এটা হচ্ছে আয় প্রবাহ। এবার আসো, পরিবার কি করছিল, ফার্মের নিকট থেকে উৎপাদিত দ্রব্য সেবা ক্রয় করছিল। এই যে উৎপাদিত দ্রব্য সেবা ভোগ করছে, এর জন্য পরিবারকে কি করতে হয়, অর্থ ব্যয় করতে হয়। এই অর্থটা যায় কার কাছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মের নিকট চলে যায়। কার কাছ থেকে যায়, পরিবারের নিকট থেকে ফার্মের কাছে। এজন্য এই প্রবাহটাকে বলা হয় ব্যয় প্রবাহ। তাহলে এখানে আবার দুইটা জিনিস পাইছি, লক্ষ্য করো। একটা হচ্ছে আয় প্রবাহ, আরেকটাকে বলছি ব্যয় প্রবাহ। এই দুইটা প্রবাহকে একসাথে বলা হয় আর্থিক প্রবাহ। তার মানে আর্থিক প্রবাহের ব্যাখ্যা যদি আমি দিতে চাই, তাহলে আমি প্রথমে দেব আয় প্রবাহের ব্যাখ্যা, তারপরে ব্যয় প্রবাহের ব্যাখ্যা। তারপরে এই দুইটা ব্যাখ্যা যখন আমি সম্পন্ন করব, তাইলে ব্যাখ্যা হয়ে যাবে কার, আর্থিক প্রবাহের। তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, আজকের আলোচনাটা এই এতটুকু কিন্তু আমাদের একেবারে সপ্তম লেকচারের আলোচনা ছিল। এখন আজকের আলোচনার কথা এখানে আমরা সংযুক্ত করতেছি। তাহলে পরিবার সমূহ, উৎপাদন ক্ষেত্র, সরকারি খাত, এই পর্যন্ত ছিল আমাদের তিন খাত, পরিবার, উৎপাদন ক্ষেত্র এবং সরকারি খাত। আজকে নতুন যুক্ত করলাম আন্তর্জাতিক বাণিজ্য। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আবার কি থাকে, আমদানি এবং রপ্তানি। এখানে আবার দুইটা বিষয় আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এইগুলো আমরা একটু পরে আসতেছি। তাহলে আমরা দেখো চারটা জিনিস পেয়ে গেলাম আজকে, পরিবার সমূহ, উৎপাদন ক্ষেত্র, সরকারি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে গঠিত হয় আমাদের চার খাত বিশিষ্ট অর্থনীতি। এখানে এই যে তৃতীয় খাতটা, সরকারি খাতের কি ভূমিকা ছিল, সরকার জনগণের নিকট থেকে কর আদায় করে এবং বিভিন্ন প্রয়োজনে ব্যবসা ক্ষেত্র থেকে দ্রব্য সেবা ক্রয় করে। ঠিক আছে, এখানে কিন্তু একটা এই যে কর আদায় করে জনগণের নিকট থেকে, জনগণের নিকট থেকে অর্থ বের হয়ে যায়, এটা আসলে নির্গমন। আর এই যে বিভিন্ন প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে, এটা হচ্ছে আগমন। ঠিক আছে, যাই হোক, আমরা এটা এখানে এতটা হাইলাইটস করবো না, পরের কথাটা হাইলাইটস করব। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে রপ্তানি বাবদ প্রাপ্ত আয়কে আগমন বলা হয়। অর্থাৎ এই প্রাপ্ত আয়টা কার কাছে আসতেছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট আসে। আবার আমদানি বাবদ ব্যয়কে নির্গমন হিসেবে বিবেচনা করা হয়। এটা আবার যাচ্ছে কার কাছ থেকে, আমদানিকৃত দ্রব্য সামগ্রী ভোগ করে কারা, পরিবার। এজন্য পরিবারের নিকট থেকে অর্থটা বের হয়ে যাচ্ছে। আর রপ্তানির কারণে যে আয়টা আসতেছে, এটা আসতেছে ফার্মের নিকট। ঠিক আছে, তাহলে এখানে একটা আগমন, আরেকটা হলো নির্গমন।
যাই হোক, আমরা এখানে যখন চিত্রের মাধ্যমে দেখব বিষয়টা আরও আমাদের কাছে স্পষ্ট হবে। দেখো, এখন আমরা চিত্রের সাহায্যে এই বিষয়টাকে ব্যাখ্যা করতেছি। তোমরা যাই ব্যাখ্যাটা শুনতেছো, এটা পূর্বের ব্যাখ্যা, কিন্তু নতুন সামান্য কিছু কথা আমরা এর সাথে যুক্ত করতেছি। দেখো, আমাদের এই দুইটা জিনিসের সাথে আমাদের একেবারে প্রথম থেকে পরিচয় হয়ে গেছে। একটা হচ্ছে পরিবারবর্গ, আর একটা হচ্ছে ফার্ম। দেখো, এতটুকু ব্যাখ্যা, প্রথম যে ব্যাখ্যাটা দেব, এটা কিন্তু আমরা দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির ব্যাখ্যাটার সাথেই বাকিগুলো আস্তে আস্তে অ্যাড করব। কিভাবে অ্যাড করতেছি, এই জিনিসগুলো লক্ষ্য করো, তাহলে তোমার ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে এবং তোমার লিখতেও পারবা ব্যাখ্যাটা। আমরা বলছিলাম পরিবার হচ্ছে সকল উৎপাদনের উপকরণের মালিক। এই উপকরণগুলো পরিবারের নিকট থেকে কার কাছে আসবে? ফার্মের নিকট আসবে। এখন আমরা দেখি এই উপকরণগুলো কি কি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপকরণগুলো পরিবারের নিকট থেকে আসবে কার কাছে? ফার্মের কাছে। এই যে পরিবারের নিকট থেকে ফার্মের কাছে আসা বা এই প্রবাহটাকে আমরা বলছিলাম উপকরণ প্রবাহ। এই প্রবাহটার নাম দিয়েছিলাম কি? উপকরণ প্রবাহ। কারণ উপকরণ আসছে কার নিকট থেকে? পরিবারের নিকট থেকে। কার কাছে? ফার্মের নিকট। ঠিক আছে, এবার এই ফার্ম কি করছে? এই উৎপাদনের উপকরণগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন দ্রব্য ও সেবা উৎপাদন করছে। এই বিভিন্ন দ্রব্য সেবা, উৎপাদিত দ্রব্য সেবা কার কাছে প্রেরণ করবে? আবার সে পরিবারের নিকট। কারণ এগুলো ভোগ করবে কারা? পরিবার বা ব্যক্তিবর্গ। তাহলে এখন এখানে দেখো, ফার্মের নিকট থেকে উৎপাদিত দ্রব্য সেবা চলে আসতেছে কার কাছে? পরিবারের নিকট। এই যে উৎপাদিত দ্রব্য ও সেবা ফার্মের নিকট থেকে পরিবারের নিকট প্রবাহিত হচ্ছে, এই প্রবাহটাকে আমরা বলছি যে উৎপন্ন প্রবাহ। এখন আমরা এখানে দুইটা প্রবাহকে পেয়ে গেলাম। একটা হচ্ছে উপকরণ প্রবাহ, আরেকটা হলো উৎপন্ন প্রবাহ। এই দুইটা প্রবাহকে আমরা একসাথে বলছিলাম প্রকৃত প্রবাহ। এই দুইটাকে একসাথে বলা হয় প্রকৃত প্রবাহ। একটা অংশের ব্যাখ্যা কিন্তু আবার মোটামুটি হয়ে গেছে। এখন লক্ষ্য করো যে এই যে পরিবারের নিকট থেকে উৎপাদনের উপকরণগুলো ফার্ম ব্যবহার করছিল, এই ব্যবহার করার কারণে ফার্মকে এই উপকরণগুলোর জন্য যে অর্থ প্রেরণ করতেছে, এই প্রেরিত অর্থটা পরিবারের নিকট আয় হিসাবে আসতেছে। কিভাবে? ভূমির আয় হিসাবে আসতেছে খাজনা, শ্রমিকের আয় হিসাবে আসতেছে মজুরি, মূলধনের আয় হিসাবে আসতেছে সুদ, সংগঠনের আয় হিসাবে আসতেছে মুনাফা। এই যে উৎপাদনের উপকরণগুলোর অর্জিত আয় হিসাবে পরিবারের নিকট আসে, এজন্য এটাকে বলা হয় আয় প্রবাহ। এই প্রবাহটাকে আমরা বলছি আয় প্রবাহ। মনে রাখতে হবে, কারণ এগুলো উপকরণের আয় ফার্মের নিকট থেকে আসছে কার কাছে? পরিবারের নিকট। এই জন্য এটা হচ্ছে আয় প্রবাহ। এখন লক্ষ্য করো, পরিবার আবার কি করছিল? ফার্মের উৎপাদিত দ্রব্য সেবা ভোগ করছিল। তো এর জন্য পরিবারকে কি করতে হবে? অর্থ দিতে হবে। কাকে? ফার্মকে, ওই উৎপাদিত দ্রব্য সেবা ভোগের জন্য। তো এখন দেখো কি হচ্ছে, উৎপাদিত দ্রব্য ও সেবাবাবদ ব্যয় কার নিকট থেকে কার নিকট যাবে? পরিবারের নিকট থেকে ফার্মের নিকট যাবে। যেই যাওয়াটাকে আমরা বলছিলাম যে এটাকে আমরা বলবো ব্যয় প্রবাহ। কেন ব্যয়? কারণ পরিবার যে উৎপাদিত দ্রব্য ও সেবা ফার্মের নিকট থেকে ভোগ করছিল, এই ভোগ বাবদ তাকে অর্থ ব্যয় করতে হচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে ব্যয় প্রবাহ। এখন এখানে লক্ষ্য করো, আয় প্রবাহ এবং ব্যয় প্রবাহ, দুইটা প্রবাহ আমরা এখানে পাচ্ছি। এই দুইটা প্রবাহকে একসাথে বলা হয় আর্থিক প্রবাহ। এই দুইটাকে আমরা বলছি কি? আর্থিক প্রবাহ। তাহলে এই পর্যন্ত ব্যাখ্যাটা ছিল কিন্তু আমরা যে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির ব্যাখ্যা, মনে আছে কিনা দেখো। এখন এখানে আমরা কি কি জিনিস নতুন সংযুক্ত করতেছি দেখো। পরিবার যে আয় করে, আয়ের সম্পূর্ণ অংশ কিন্তু ব্যয় করে না। তার কিছু অংশ
সঞ্চয় করে। এই সঞ্চিত অর্থটা মূলধন গঠন করে। একটু আবার বলে নেই, এটা এখানে লক্ষ্য করো, এই যে পরিবারের নিকট থেকে সঞ্চয় হিসেবে যেই অর্থটা বের হয়ে যাচ্ছে এটা কিন্তু নির্গমন। ঠিক আছে, আবার এই মূলধন গঠিত হয়ে এই মূলধনটা বিনিয়োগে পরিণত হয়, উৎপাদন ক্ষেত্রে চলে আসে, এই জায়গাটা আবার আগমন। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা যে তৃতীয় খাতটাকে সংযুক্ত করব সেটা হচ্ছে সরকার। এই সরকারকে এখন নিয়ে আসতেছে এখানে। দেখো সরকার কি করে, সরকারের কিছু রুল আছে এখানে। সরকার পরিবারের নিকট থেকে কর হিসাবে আয় করে, কর নিচ্ছে সরকার, এটা হচ্ছে সরকারের আয়। এই আয়টা আবার কি হচ্ছে, সরকার ব্যয় করতেছে কি জন্য, এই যে ফার্মের নিকট থেকে বিভিন্ন উৎপাদিত দ্রব্য সেবা ভোগ করার কারণে। আরও কারণ আছে এখানে, ব্যাখ্যাটা আমরা গত তোমার অষ্টম লেকচারে কিন্তু কিছু কথা বলছিলাম। এখানে এই করের থেকে যে আয়টা করে সরকার কিছু অংশ কি করে, পরিবারকে হস্তান্তর পাওনা হিসাবে ফেরত করে। যাই হোক, এই ব্যাখ্যাটা আর আমি এখানে বাড়াবো না, কারণ এটা বাড়ালে এই পরবর্তী ব্যাখ্যাটা আরও বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সহজ কথাটি আসি, পরিবারের নিকট থেকে কর আদায় করে, যেটাকে সরকারের আয় হিসেবে আমরা জানি, এটা হচ্ছে পরিবারের জন্য নির্গমন। আবার এই আয়ের অংশ থেকে সরকার কি করে, ফার্মের থেকে উৎপাদিত দ্রব্য ও সেবা ভোগ করে, মানে ক্রয় করে, আর ক্রয় বাবদ সরকারের কি হয়, এটা ব্যয় হয়, এটা ফার্মের জন্য। এইখানে এটা হচ্ছে আগমন। এখন এটা আমরা দেখলাম সরকারি ব্যয়। ঠিক আছে, তার পরবর্তী যে কথাটা আসতেছে আমাদের আজকের যে সংযুক্তির জায়গাটা, সেটাই হলো এখানে আমাদের যে চার খাত বিশিষ্ট অর্থনীতির কথা। দেখো তিনটা খাত কিন্তু আমরা এখানে অলরেডি সরকারি খাত সহকারে তিনটা খাত অলরেডি বলে ফেললাম। চতুর্থ খাত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এখানে যুক্ত হবে, অর্থাৎ নিট রপ্তানিটা এখানে আসবে। নিট রপ্তানিটা কীভাবে আসে, আমদানি এবং রপ্তানির ব্যবধানটা হচ্ছে নিট রপ্তানি। তাহলে এই আন্তর্জাতিক খাতটাকে আমরা এখানে যুক্ত করলেই আমাদের চারটা খাত এখানে হয়ে যাবে। এখানে দেখো পরিবারের নিকট থেকে এই যে বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমরা আমদানি করি, এই আমদানি করি কার জন্য, পরিবারের জন্য, পরিবারের ভোগের জন্য। ঠিক আছে, এই কারণে পরিবারের নিকট থেকে আমদানি ব্যয়টা বের হয়ে যায়, এখানে এটা হচ্ছে নির্গমন। ঠিক আছে, আমদানি ব্যয়টা এখানে আমরা বললাম। দেখো আবার এই ফার্মসমূহ, উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে, এই দ্রব্য সামগ্রীগুলো বিদেশে রপ্তানি করে, এই রপ্তানি আয়টা হচ্ছে এখানে আগমন। ঠিক আছে, এখানে দুইটা জিনিস আমরা ঘটছে দেখলাম, একটা হচ্ছে আমদানি আর একটা হচ্ছে রপ্তানি। এটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ এই যে চার খাত বিশিষ্ট অর্থনীতির কথা আমরা এখানে বলছি, দেখো তোমার চারটা খাত কিন্তু চলে আসছে, তোমার ব্যাখ্যাও কিন্তু আমাদের এখানে আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছি। তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো যে তিন খাত বিশিষ্ট মডেলের সাথে বৈদেশিক খাতটা শুধু আমরা এখানে বানিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের খাতটা এখানে কী করছি, অন্তর্ভুক্ত করছি। ঠিক আছে, তাহলে এই অন্তর্ভুক্ত করার কারণে এটা চার খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিণত হয়েছে। তাহলে ব্যাখ্যাটা কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ আসো, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, তারপর তিন খাত বিশিষ্ট অর্থনীতি, তারপরে চার খাত বিশিষ্ট, আমি বলবো তোমরা যারা এইটাকে এতদিন কঠিন বলে মনে করতে, তোমরা দয়া করে এই সপ্তম লেকচারটা, তারপরে অষ্টম লেকচারটা, তারপরে এই লেকচারটা দেখো। আমি একেবারে হলফ করে বলতে পারি তুমি সহসাই এই ডায়াগ্রামটা যেভাবে দেখছো এভাবে যদি লিখো তাহলে তোমার পরিপূর্ণ ব্যাখ্যাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের আসলে আলোচনাটা এতটুকুই ছিল। তাহলে এখান থেকে আমরা কি প্রশ্ন পেতে পারি দেখি। আগের মতোই দেখো যে এখানেও আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে নিয়ে আসি নাই। এখন দেখো তাহলে এখানে বড় প্রশ্ন হিসেবে কি প্রশ্ন থাকতে পারে, যে চার খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণা ব্যাখ্যা করো। ঠিক আছে,
এ পর্যন্তই ছিল আজকের আলোচনাটা। তো যাই হোক, আমি সর্বশেষ তোমাদের কাছে আবারও ওই একটা মানে কথাই রেখে যাচ্ছি, সেটা হলো তোমরা অর্থনীতিকে কখনো কোনোভাবেই কঠিন বিষয় হিসেবে দেখবে না। কারণ যদি তুমি এটাকে কঠিন বিষয় হিসেবেই প্রথমে নিয়ে নাও, তাহলে সত্যিকার অর্থে এই বিষয়টি তোমার কাছে কঠিন হিসেবে পরিচয় দিবে। তুমি বিষয়গুলোকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করো, তারপরে বইয়ের সাহায্য নিয়ে তুমি পড়াটাকে শেষ করো। ঠিক আছে? লোকমুখে শুনে এটাকে কঠিন হিসাবে তোমার নিজের মধ্যে স্থান দিও না, তাহলে সত্যিকার অর্থে এটা তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ঠিক আছে? অর্থনীতি কিন্তু একটা মজার বিষয় যদি তুমি সেটাকে বুঝতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাই।